দিন রাত কাঁদে বিএসএফ এই করলো ওই করলো। আরে গোটা বিএসএফ যদি একসাথে হাল্লা বল বলে বাংলাদেশ বর্ডারে দাঁড়িয়ে পড়ে, কি করবে চাচা যান? চাচা যান, ইন্ডিয়ান মিডিয়াগুলোর দিকে আপনি তাকালে দেখতে পাবেন তারা এমনভাবে সংবাদ প্রচার করছে যে বাংলাদেশ ভারতের ভিতরে খুব তাড়াতাড়ি যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে। এমনকি তাদের মিডিয়াগুলো বলে থাকে বাংলাদেশ ভারতের ভিতরে নাকি বর্ডারে যুদ্ধ চলছে। কেন তারা এগুলো বলছে? সত্যি সত্যি কি বাংলাদেশ এবং ভারতের মাঝে যুদ্ধ সংঘটিত হতে যাচ্ছে? আজকের এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে আমরা মূলত তিনটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, বাংলাদেশ এবং ভারতের ভিতরে কেন যুদ্ধ সংঘটিত হবে বা কেন যুদ্ধ সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, আমরা কথা বলবো বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তি নিয়ে। এবং সর্বশেষ আমরা কথা বলবো যদি যুদ্ধ সংঘটিত হয় তবে আমাদের ভবিষ্যৎ কি এবং ইন্ডিয়ার ভবিষ্যৎ কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন 5ই জুলাইয়ের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। এই সম্পর্ক এতটাই তিক্ততার পর্যায়ে চলে গেছে যে বর্তমানে তা যুদ্ধের কথা চলছে। এর কারণ কি? এর মূলত তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে শেখ হাসিনার পতন। এখানে শেখ হাসিনা আসলে ছিল ইন্ডিয়ার একজন পুতুল সরকার। ইন্ডিয়ার স্বার্থর বাইরে শেখ হাসিনা কোনো কাজ করতো না। মূলত প্রধানমন্ত্রী হাসিনা হলেও এখানে মোদি সম্পূর্ণ কন্ট্রোল ছিল। ইন্ডিয়া যদি বলতো তুমি ডাইনে যাও, সে ডানে যেত। ইন্ডিয়া যদি বলতো তুমি বামে যাও, সে বামে যেত। আপনারা জানেন শেখ হাসিনাকে রাখার জন্য ইন্ডিয়া অনেক চেষ্টা করেছে, কিন্তু তারপরেও যখন ব্যর্থ হয় তখন ইন্ডিয়ার মাথা খারাপ হয়ে যায় যে তার পুতুল সরকার যেহেতু দেশ ছেড়ে পালিয়েছে, এখন তাদের কি হবে। বাংলাদেশের উপর থেকে তো তার সকল কন্ট্রোলিংটা এখন সে হারিয়ে ফেলেছে। তারপর থেকে ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতারা আবল তাবল বলতে থাকে, এমনকি তারা বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোরও হুমকি দিয়ে যাচ্ছে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যার। ইন্ডিয়া চিন্তা করেছে যদি এমন একজন উপদেষ্টা বসে যাকে সে কিনে ফেলবে বা যাকে তিনি পুতুল সরকার শেখ হাসিনার মতো নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু এমন একজন প্রধান উপদেষ্টা হয়েছে যাকে কেনা কিংবা তাকে পুতুল সরকার বানানো কোনোভাবেই সম্ভব নয়। যিনি হচ্ছেন একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি, যার ধারে কাছে মোদির কোনো পাত্তা পাওয়ারও সম্ভাবনা নাই। আমাদের ডক্টর ইউনূস স্যার হচ্ছেন এমন একজন ওয়ার্ল্ড সেলিব্রিটি যার সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা দেখা করার জন্য সবসময় আগ্রহী থাকেন। যেখানে মোদি তো দূরের কথা, বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রপ্রধান, সেটা আমেরিকা থেকে শুরু করে রাশিয়া থেকে শুরু করে অন্য যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানরা স্যারের সাথে দেখা করার জন্য সব সময় আগ্রহী থাকেন। যদি আপনি মোদির সাথে ডক্টর ইউনূস স্যারের কম্পেয়ার করেন, আপনি দেখতে পারবেন মোদি যদি থাকে 1, ডক্টর ইউনূস স্যার হচ্ছেন 100। আমাদের ডক্টর ইউনূস স্যার একই সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের একজন উপদেষ্টা, এবং তার যে পৃথিবীতে জনপ্রিয়তা রয়েছে সেটি আপনারা জানেন। তার সাথে দেখা করার জন্য ওয়ার্ল্ডের বিভিন্ন সেলিব্রিটি, মেসি থেকে শুরু করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সকলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তৃতীয় নাম্বার হলো বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থা এমন একটা জায়গায় রয়েছে যা পৃথিবীর ভিতরে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার 7টি প্রদেশ বাংলাদেশের সাথে শুধুমাত্র 20 কিলোমিটার বা চিকেন নেকের মাধ্যমে সংযুক্ত রয়েছে। যদি বাংলাদেশ চায় যে কোনো সময় এই 7 সিস্টার আলাদা হয়ে যেতে পারে। এই 3 কারণেই মূলত বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে যুদ্ধ হতে পারে। তো এখন চলুন আমরা দেখে আসি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সামরিক শক্তির কিছু বিষয়। আপনি যদি একটু ভালো করে তাকান, আপনি দেখতে পাবেন ভারত বাংলাদেশের থেকে সামরিক শক্তিতে অনেক গুণ এগিয়ে রয়েছে। যেমন তাদের অ্যাক্টিভ সৈন্য রয়েছে 13 লক্ষ এবং বাংলাদেশের মাত্র 2 লক্ষ। তাদের রিজার্ভ ফোর্স রয়েছে 11 লক্ষ, বাংলাদেশের মাত্র 60,000। তাদের যুদ্ধ বিমান রয়েছে 150টি, বাংলাদেশের মাত্র 90টি। তাদের সাবমেরিন রয়েছে 20টি, বাংলাদেশের মাত্র 2টি। তবে কি তারা 5 মিনিটে বাংলাদেশকে দখল করে নেবে যেমনটা তাদের মিডিয়া বলছে? চলুন একটু দেখে আসি। একটি দেশের সাথে অন্য দেশের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু শুধু সামরিক শক্তিই ম্যাটার করে না, এখানে ম্যাটার করে সরকার প্রধান কে রয়েছে, ভৌগোলিক অবস্থা এবং বন্ধু রাষ্ট্র অনেক কিছুই। চলুন একটু আমরা দেখে আসি ভারত বাংলাদেশের ভৌগোলিক অবস্থা। ওয়ার্ল্ড ম্যাপের দিকে আমরা তাকালে দেখতে পাই ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর 7ম বৃহত্তম কান্ট্রি হিসেবে পরিচিত। এর পাশে রয়েছে চায়না এবং এটি বর্ডার শেয়ার করছে 15,200 কিলোমিটার, যেটি পৃথিবীর 3য় বৃহত্তম বর্ডার হিসেবে পরিচিত।
প্রথম বৃহত্তম বর্ডার হচ্ছে রাশিয়া এবং সেকেন্ড হচ্ছে চায়না, তৃতীয় নম্বরে ইন্ডিয়া। এই ইন্ডিয়া কিন্তু বিভিন্ন দেশের সাথে বর্ডার শেয়ার করে আসছে। আমরা যদি একটু ম্যাপের দিকে তাকাই আমরা দেখতে পাবো ইন্ডিয়া পাকিস্তানের সাথে বর্ডার শেয়ার করছে, আফগানিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার এবং বাংলাদেশ। লজিক্যালি 7টি দেশের সাথে তারা বর্ডার শেয়ার করলেও ফিজিক্যালি মাত্র 6টি দেশের সাথে বর্ডার শেয়ার করছে। আফগানিস্তানের সাথে সরাসরি বর্ডার নেই, কিন্তু বিভিন্ন সময় কাশ্মীর ইস্যুতে আফগানিস্তানের সাথে তাদের যুদ্ধ বাঁচতে পারে, সেই জন্য তারা আফগানকেও তাদের সীমান্তের বর্ডার হিসেবে মনে করে এবং কাশ্মীর ইস্যু নিয়ে বিভিন্ন সময় ঝামেলা চলছে। আমরা যদি বর্ডার দিকে তাকাই খুব সুন্দরভাবে দেখতে পাবো ইন্ডিয়ার পেটের ভিতরে বাংলাদেশ রয়েছে, কিন্তু ঠিক একইভাবেও কিন্তু ইন্ডিয়া সকল শত্রু রাষ্ট্রের পেটের ভিতরে রয়েছে। যেমন এক পাশে রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং অন্য পাশে চায়না এবং অন্য পাশে রয়েছে মায়ানমার এবং বাংলাদেশ এবং নেপাল। আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার পেটের ভিতরে যেমন বাংলাদেশ, ঠিক একইভাবে ইন্ডিয়া কিন্তু সকল শত্রু রাষ্ট্রের পেটের ভিতরে। পাকিস্তানের সাথে সবসময় ইন্ডিয়া ভয়াবহ অবস্থায় থাকে, যে কোনো সময় যুদ্ধ বাঁচতে পারে, ঠিক একই অবস্থা চায়না। আপনি যদি একটু ভালো করে তাকান পাকিস্তানের বর্ডারের দিকে আমরা তাকাই, পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে বর্ডারটি রয়েছে সেটি হচ্ছে পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ বা ভয়ঙ্কর বর্ডারের মধ্যে একটি, যেখানে সবসময় টান টান উত্তেজনা চলে থাকে। স্যাটেলাইট দিয়ে যদি আপনি তাকান তাও আপনি দেখতে পাবেন এই বর্ডারটি আসলে মূলত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে 15,000 পোল এবং 1.5 লক্ষেরও বেশি কিন্তু লাইট বসানো আছে, যার কারণে স্যাটেলাইট থেকেও এই বর্ডারটি স্পষ্টভাবে দেখা যায়। আমরা যদি ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার নিয়ে আরও ডিটেলস আলোচনা করি তবে আমরা দেখতে পাবো এই বর্ডারে কিন্তু সবসময় ঝুঁকিপূর্ণ রয়েছে, যে কোনো সময় যুদ্ধ বেজে যেতে পারে এবং বিভিন্ন সময় বিভিন্ন চোরা কারবারি এখান থেকে চলতে পারে। সেই জন্য এই বর্ডারে এতটা সেন্সিটিভ এবং এই বর্ডারটি হচ্ছে 3,329 কিলোমিটার, যেটি হচ্ছে পৃথিবীর 9ম লার্জেস্টতম বর্ডার। এবং আমরা যদি একটু অন্যদিকে মুখ ঘুরাই তবে আমরা দেখতে পাবো পাকিস্তানের পরে চায়নার সাথেও কিন্তু ইন্ডিয়ার বিশাল বড় একটি বর্ডার রয়েছে, যা হচ্ছে 3,488 কিলোমিটার বিস্তৃত। চায়না এবং ইন্ডিয়ার ভিতরে একটি বড় বর্ডার এবং এই বর্ডারটিও সবসময় ঝুঁকিপূর্ণ রয়েছে। এখানে চায়না সবসময় ইন্ডিয়ার উপরে কর্তৃত্ব খাটিয়ে আসছে এবং চায়না হচ্ছে পৃথিবীর সব থেকে সামরিক শক্তির দিক থেকে আগানো দেশগুলোর মধ্যে 3য় স্থানে রয়েছে, যা পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র কিন্তু চায়নাকে ভয় পায়। অনেকেই বলে থাকে ইন্ডিয়া হচ্ছে 4র্থ, চায়না হচ্ছে 3য়। আপনি যদি তারপর রেশিও হিসাব করেন চায়না ইন্ডিয়ার থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। ইন্ডিয়া যদি 30 হয় চায়না হচ্ছে 100, কারণ চায়না ইন্ডিয়ার থেকে 3 গুণ বেশি শক্তিশালী এবং বিভিন্ন সময় চায়না বিভিন্ন অঞ্চল কিন্তু ইন্ডিয়ার দখল করে নিয়ে আসছে। তারপরে আমরা দেখব নেপাল। নেপালের সাথে ইন্ডিয়ার ভালো একটি সম্পর্ক থাকলেও এখন কিন্তু সেই সম্পর্কটি নেই। নেপালের সাথেও ইন্ডিয়ার কিন্তু এখন অনেকটা খারাপ সম্পর্কের দিকে গেছে, তাই নেপালও সুযোগ পেলে ইন্ডিয়াকে ছেড়ে দিবে না। যে কোনো সময় ইন্ডিয়ার উপরে নেপালও প্রতিশোধ নিতে পারে। ঠিক একইভাবে আমরা যদি পাশে তাকাই তবে আমরা দেখতে পাবো ভুটান। ভুটানের সাথেও ইন্ডিয়ার অনেক বেশি যে ভালো সম্পর্ক সেটি নয়। তারপর যদি আমরা একটু ভালোভাবে তাকাই তবে আমরা দেখতে পাবো পরবর্তীতে রয়েছে বাংলাদেশ এবং মায়ানমার। এখন চলুন আমরা দেখে আসি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার কিন্তু পৃথিবীর অনেক বড় একটি বর্ডার, যা 4,096 কিলোমিটার বর্ডার, যা পৃথিবীর 5ম লার্জেস্ট বর্ডার হিসেবে পরিচিত। বাংলাদেশের খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের সাথে ইন্ডিয়ার বর্ডার রয়েছে। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের সাথে এই বর্ডার সংগৃহীত রয়েছে। আমরা দেখতে পাই সুন্দরবন দুভাবে বিভক্ত, যা অর্ধেক রয়েছে বাংলাদেশে, অর্ধেক রয়েছে হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। এবং বাংলাদেশের ভিতর থেকে অনেকগুলো নদী বয়ে গেছে, যা পদ্মা, ব্রহ্মপুত্র থেকে মেঘনা, অনেকগুলো নদী। তারপরেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন বাঁধ দিয়ে কিন্তু ইন্ডিয়া পানি না দিয়ে এবং অনেক সময় পানি দিয়ে বাংলাদেশকে ক্ষতি করে থাকে। এটাই হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে বর্ডার। আমরা সবসময় শুনে এসেছি ভারতের পেটের ভিতরে বাংলাদেশ, বাংলাদেশকে চাইলেই যে কোনো সময় ভারত দখল করতে পারে।
কিন্তু আমরা কি এটি জানি বাংলাদেশ যেমন ভারতের পেটের ভিতরে, ঠিক একইভাবে ভারত কিন্তু তার শত্রু রাষ্ট্রের পেটের ভিতরে। বাংলাদেশকে যদি ভারত অ্যাটাক করে, ঠিক একই সময়ে কিন্তু চীন এবং পাকিস্তান সর্বপ্রথম ভারতকে অ্যাটাক করবে। পাকিস্তান কেন অ্যাটাক করবে সেটি তো অবশ্যই জানেন। পাকিস্তান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, বাংলাদেশ আমার ভাই, যদি বাংলাদেশের উপরে হাত তোলা হয় তবে এই পরমাণু অস্ত্র তাদের। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। যেখানে তারা বলে বাংলাদেশের সামরিক শক্তি কম, বাংলাদেশে কিন্তু অবশ্যই পাকিস্তান থেকে সহযোগিতা পাবে। ঠিক একইভাবে চীন চাচ্ছে সেভেন সিস্টারকে আলাদা করে দিতে, সেখানে চীনেরও সহযোগিতা পাবে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ বড় একটি অ্যাডভান্টেজ পাবে, যেখানে বাংলাদেশ ভারতের পেটের ভিতরে, ভারতে কিন্তু সকল শত্রু রাষ্ট্রের পেটের ভিতরে। অনেকেই বলতে পারেন কেন তারা ভারতের সাথে যুদ্ধে জড়াবে। আপনি যদি একটু লক্ষ্য করেন, পৃথিবীর কোনো যুদ্ধই আসলে দুটি দেশের ভিতরে সংগঠিত হলেও সেটি দুটি দেশের ভিতরে সীমাবদ্ধ থাকে না। আপনি যদি তাকান রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে, আপনি দেখতে পাবেন ইউক্রেনকে আমেরিকা থেকে শুরু করে আমেরিকা, ন্যাটো সকলে কিন্তু সহযোগিতা করছে। ঠিক একইভাবে যদি আপনি তাকান যেখানে সিরিয়ার যুদ্ধ একই ঘটনা ঘটেছে। আপনি যদি আরেকটু ওইদিকে তাকান, আপনি দেখতে পাবেন ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধেও কিন্তু ইরান, লেবানন জড়িয়ে পড়েছে। পৃথিবীর কোনো যুদ্ধই আসলে দুটি দেশের ভিতরে সংগঠিত হলেও তা আর দুটি দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকে না। যুদ্ধের ক্ষেত্রে আরেকটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে যুদ্ধকালীন সময় ওই দেশের প্রধানমন্ত্রী, ওই দেশের প্রধানমন্ত্রীর উপরেই নির্ভর করে তার বন্ধু রাষ্ট্রের তালিকা। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর ইউনূস স্যার, যার পরিচিতি সারা বিশ্বব্যাপী এবং তার সাথে সকল রাষ্ট্রপ্রধানদের একটি ভালো সম্পর্ক রয়েছে এবং একই সাথে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের কিন্তু একজন উপদেষ্টা। তাই এই যুদ্ধে বিভিন্ন রাষ্ট্র থেকে বাংলাদেশ সহযোগিতা পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেখানে মোদি সরকারের সম্ভাবনা খুবই কম। এবং যুদ্ধের ক্ষেত্রে সব থেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেই দেশের জনগণ বা তাদের আত্মবিশ্বাস। বাংলাদেশের 18 কোটি মানুষ ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। সকল যুবক থেকে শুরু করে বৃদ্ধ সকলেই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তারা তাদের জীবনের ভয় পায় না, তারা আবু সাইদের মতো বুক চেতিয়ে যুদ্ধ করতে রাজি আছে। পৃথিবীর ভিতরে এমন জাতি খুব কমই আছে যারা জীবনের থেকে দেশকে এবং তাদের ধর্মকে বেশি ভালোবাসে। তার মধ্যে একটি দেশ হচ্ছে বাংলাদেশ। আপনি যদি তাকান, আপনি দেখতে পাবেন বাঙালিরাই কিন্তু ভাষার জন্য শহীদ হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে কখনোই হয়নি। আপনি যদি একটু ভালোভাবে তাকান, কিছুদিন আগে আবু সাইদ কিভাবে তার বুক চেতিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে গেছে। আপনি যদি তাকান একটু ভালো করে, 1971 সালে কিভাবে বাংলাদেশের জনগণ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। তো বাংলাদেশের জনগণ আসলে ইমানি শক্তি এবং তাদের দেশপ্রেম সব থেকে বেশি, তাই তারা যদি চায় যে কোনো অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। সামরিক শক্তির দিক থেকে ভারত অনেক বেশি এগিয়ে আছে, কিন্তু তারা কি যথেষ্ট আছে? অবশ্যই না, কারণ বাংলাদেশের থেকে ভারতের আয়তন 22 গুণেরও বেশি। তো বাংলাদেশের থেকে তারা কয়েক গুণ বেশি সামরিক শক্তি থাকলেও তাদের আসলে 22 গুণ বেশি থাকা উচিত ছিল, তবেই তারা বাংলাদেশের সমকক্ষ হতো। অনেকেই বলবেন এটা কিভাবে সম্ভব। ধরুন আপনার ফ্যামিলিতে একজন মেম্বার রয়েছে, তার জন্য খাদ্য যতটুকু দরকার, তার জন্য পোশাক যেটা দরকার, তার জন্য বাসস্থান যতটুকু দরকার, 26 জনের জন্য অবশ্যই তার থেকে 26 গুণ বেশি দরকার। তো বাংলাদেশের থেকে কি ভারত 26 গুণ বেশি শক্তিশালী? অবশ্যই না। এখানে আসলে ভারত প্রকৃতপক্ষে বাংলাদেশের থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। আর সর্বশেষ কথা, এটি যদি হয়ে থাকে গাজওয়াতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ, যেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যে যুদ্ধে মুসলিমরাই বিজয় হবে, তবে তো আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। কারণ মুসলিমরা কখনোই যুদ্ধকে ভয় পায় না,
তারা শহীদ হতে ভালোবাসে। তারা মনে করে এই জীবন হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া একটি উপহার এবং এই জীবনকে যদি তারা দেশ এবং সৃষ্টিকর্তার দিন রক্ষার ক্ষেত্রে শহীদ হতে পারে তবে তাদের এর থেকে বড় পাওয়ার কিছুই নয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আমি আমার মতামত জানালাম, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।